বন্ধুরা, বিএনজি সাহিত্য এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাট্য অচেতন। নেট এবং সেটের সিলেবাসে আছে বলে তার উপর বেস করে এই ভিডিওটি। আশা করব এত তথ্য অন্য কোনো চ্যানেলে পাবেন কিনা সন্দেহ, এবং সেটি প্রমাণ করার দায়িত্ব আপনাদের হাতে। কারণ এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিওটি পুরো দেখবেন। দেখুন, প্রথমে শুরু করব নাটকের বিষয়বস্তু। এই নাটকটি কি বিষয়ে? বাঙালি জীবনে প্রচলিত সংস্কার ও ভিত্তিহীন আচার অনুষ্ঠানের বিরুদ্ধে তীব্র ব্যঙ্গের কষাঘাত প্রকাশিত হয়েছে এই নাটকে। অর্থাৎ এই নাটকের বিষয়বস্তু আমরা পেলাম সম্পর্কে বিভিন্ন ব্যক্তিরা কি বলছেন সেগুলো একটু দেখে নিই। প্রমথনাথ বিশির মতে তত্ত্বনাট্য, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে রূপক ও সাংকেতিক নাটক। পরীক্ষা আসতে পারে যে এটি কী ধরনের নাটক এবং কারা কী বলছে। এই নাটকের দৃশ্য সংখ্যা 6টি, এবং আমরা দেখে নেব যে এই নাটকের দৃশ্যগুলো কোথায় ঘটছে। প্রথম দৃশ্য গৃহ অচলায়তনে এই নাটকটি সংঘটিত হচ্ছে। দ্বিতীয় দৃশ্য পাহাড় মাঠে, তৃতীয় দৃশ্য অচলায়তন, চতুর্থ দৃশ্য দর্ভকপল্লী, পঞ্চম দৃশ্য অচলায়তন, ষষ্ঠ দৃশ্য দর্ভকপল্লী। তাহলে ভীষণ ইম্পর্টেন্ট যে প্রথম এবং শেষ দৃশ্য কোথায় ঘটছে, ইম্পর্টেন্ট আপনারা জেনে রাখুন। গানের সংখ্যা 23টি গান, তবে আপনাদের এই ভিডিওর একেবারেই মাঝামাঝি অবস্থায় হয়তো হবে। 23টি গান সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। এই নাটকগুলির প্রথম গান কি শেষ গান কি শুধু তাই না, 23টি গানে কোথা থেকে তিনি লিখছেন, কোথায় বসে লিখছেন, কত সালে লিখছেন, এবং গানটি কারা ইংরেজি অনুবাদ করছেন, আরও কোনো নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছে কিনা, শুধু তাই নয় এই গানটি কোনো সিনেমায় ব্যবহৃত হয়েছে কিনা সেই সম্পর্কেও আলোচনা করা হয়েছে। যাই হোক, অচলায়তন নাটকের চরিত্র কারা কারা এই নাটকের চরিত্র একটু দেখে নিই। যে পঞ্চক, মহাপঞ্চক, সুভদ্র, ছাত্রদল, বিশ্বম্বর, সঞ্জীব, জয়োত্তম, বালকদল, তৃণাঞ্জন, উপাধ্যায়, আচার্য, উপাচার্য, শোনপাংশুদল, দাদা ঠাকুর, রাজা, পদাতিক ও দর্ভক দল। মোটামুটি এই নাটকের চরিত্রগুলো আমরা একটু পেয়ে গেলাম। এরপর আমরা দেখে নিই বর্তমানে অচলায়তন শব্দটি বাংলা ভাষা ও সাহিত্যে রাবেন্দ্রিক শব্দে পরিণত হয়েছে। সত্যি তাই, আমরা কখনো কখনো আমরা প্রসঙ্গক্রমে বলেই থাকি যে এটি একটি রাবেন্দ্রিক শব্দ। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটি প্রথম এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এটা 100% গ্যারান্টি দিতে পারি এত তথ্য আপনারা একত্র আর কোথাও পাবেন না। ভিডিওটি অবশ্যই আপনারা একটানা দেখবেন। দেখুন এরপর অচলায়তন নাটকের রচনাকাল 1318 বঙ্গাব্দের জ্যৈষ্ঠের মাঝামাঝি থেকে শুরু করে আষাঢ়ের প্রথমার্ধে রচিত, অর্থাৎ 31শে মে থেকে 29শে জুন 1911 সালে। কখনো কখনো এটা হতে পারে যে নাটকটি রচনাকাল দিয়ে দিল, যেহেতু নেটের পরীক্ষা, তো নেটে যেহেতু বেস করে এটা ভিডিওটা বানানো হয়েছে, তো সেক্ষেত্রে এই তারিখটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। রচনাস্থান, এই নাটকটি কোথায় বসে তিনি লিখছেন? শিলাইদহে, অর্থাৎ তিনি শিলাইদহে বসে তিনি রচনার পরিমণ্ডল একটু আমরা দেখিনি যে 1911 তারিখে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে কবি এক জায়গায় উল্লেখ করেছেন যে একটা নূতন নাটক লেখবার চেষ্টা আছে, 2-1 দিনের মধ্যেই শুরু করব। অর্থাৎ তিনি নাটক যে শুরু করেনি, কিন্তু শুরু করবেন সে কথা তিনি কাকে বলছেন থাকতে পারে পরীক্ষায়, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে, যিনি কিন্তু রবিরশ্মি গ্রন্থের লেখক। তবে জীবনস্মৃতি সংস্করণে মনোনিবেশ করায় রচনা শুরু করতে পারেনি। তাহলে তার একটা কারণ, তবে এই নাটকটি না শুরু করার পিছনে যে একটা অন্তরায় ছিল, সেটার কারণ হচ্ছে জীবনস্মৃতি তখনও সংস্করণের কাজ শেষ হয়নি তাই। তবে জীবনস্মৃতি প্রবাসীর দপ্তরে পাঠানো হয়ে গেলে কবি অচলায়তন লেখা শুরু করেছেন। তাহলে পরীক্ষা আসতে পারে যে রবীন্দ্রনাথ কোন গ্রন্থটি দপ্তরে পাঠানোর পর তিনি লেখা শুরু করছেন। তাহলে অচলায়তন কি জীবনস্মৃতি। কবে রচনা শেষ করছেন? 29শে জুলাই 1911 সালে নাটকটি শেষ করে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কবি জানিয়ে দেন যে নাটকটা শেষ করেছি, যদি ইচ্ছে করো শনিবার মধ্যাহ্ন বা অপরাহ্নে ওটা শোনাবার একটা ব্যবস্থা করা যেতে পারে। রবিবার আমাকে বোলপুরে দৌড়াতে হবে। রবীন্দ্রনাথ সবসময় তার কথাগুলো চিঠিতে জানাতেন, সেই জিনিসটাই আমরা পেলাম। কিন্তু চারুচন্দ্রকে দেওয়া কথা কিন্তু রবীন্দ্রনাথ রাখতে পারছেন না। তবে কি হচ্ছে দেখুন, রাখতে না পারলেও রবিবার কবি প্রশান্তচন্দ্র মহলানবিশের বাড়িতে পাঠের পর নাটকটির সংস্কার সাধন করেন এবং চারুচন্দ্রকে কবি জানিয়ে দেন। কী জানাচ্ছে দেখি, যে শেষকালে নাটকটা প্রবাসীর কবলের মধ্যেই পড়ল, অনেক লোকের চোখে পড়বে এবং এই নিয়ে কাগজপত্রে বিস্তর মারামারি কাটাকাটি চলবে, এই আমার একটা মস্ত সান্ত্বনা। সমস্ত জিনিসটা আর একবার মেজে ঘুষে বাড়িয়ে কমিয়ে একেবারে বেশ আমার মনের মতো করে নিয়েছি। অর্থাৎ এই নাটকটি কিন্তু প্রবাসী পত্রিকায় ছাপা হচ্ছে। আমরা পরে দেখতে পাবো যে প্রবাসী পত্রিকায় লিখে তিনি কত পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন, 200 টাকা আমরা সেটা। অচলায়তন নাটকের
সংক্ষিপ্ত সংস্করণের নাম কী ছিল এবং নাম পরিবর্তনের কারণ, অর্থাৎ এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার রবিরশ্মি দ্বিতীয় খণ্ড বইয়ে এই নাটকটির সংক্ষিপ্ত সংস্করণ এবং নামকরণ সম্পর্কে জানিয়েছেন। কি জানাচ্ছে একটু দেখে নিই আমরা। যে 1324 সালের ফাল্গুন মাসে এই নাটককে সংক্ষিপ্ত করিয়া অভিনয় উপযোগী এক সংস্করণ প্রকাশ করেন, তাহার নাম রাখেন গুরু। প্রথমে যেদিন অচলায়ত নাটক পাঠ করেন সেই দিনই উহার নাম গুরু রাখিবার ইচ্ছা কবি প্রকাশ করিয়েছেন, কিন্তু আমরা অচলায়তন নামটিকেই অধিক সমর্থন করাতে তাহা বহাল রাখিয়াছেন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তবে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওগুলো স্কিপ করবেন না, কারণ আরও অসংখ্য তথ্য রয়েছে। আপনারা দেখুন, উৎস ও অনুপ্রেরণা। এই নাটকটি তিনি কোথা থেকে উৎস পাচ্ছেন? ডক্টর রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল গ্রন্থের দিব্যবদান স্টোরি অফ পঞ্চক থেকে রবীন্দ্রনাথ পঞ্চক ও মহাপঞ্চক নাম দুটি এবং কাহিনী অল্প গ্রহণ করেছেন। কাহিনীর থেকে বেশি তিনি ইম্পর্টেন্ট পঞ্চক এবং মহাপঞ্চকটি কিন্তু গ্রহণ করছেন। দিব্যবদান মালার এই কাহিনীর সাথে অচলায়তনের কাহিনীর কোনো মিল নেই। মিল বলতে কেবলমাত্র পঞ্চক ও মহাপঞ্চক এই নাম দুটির মিল, অর্থাৎ তিনি এই দুটো নামেরই বেশি মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এছাড়াও বৌদ্ধযুগের পরিবেশ রচনা ক্ষেত্রে রবীন্দ্রনাথ রাজেন্দ্রলাল মিত্রের গ্রন্থ থেকে কিছু মন্ত্র ও মন্ত্রনাম গ্রহণ করেছেন। তাহলে আমরা উৎস এবং অনুপ্রেরণা কোথা থেকে পাচ্ছি আমরা একটু অন্তত বিশদে পেয়ে গেলাম। আচ্ছা, অচলায়তনের কাহিনী রবীন্দ্রনাথ পূর্বে কোথায় কোথায় উপস্থাপন করছেন, অর্থাৎ রবীন্দ্রনাথের এই কাহিনী কি অন্য কোথাও তিনি ব্যবহার করেছেন সে সম্পর্কে একটু আলোচনা। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখুন, অচলায়তন নাটকের বিষয়বস্তু উপস্থাপনা কিন্তু সম্পূর্ণ নতুন নয়। পূর্বে রবীন্দ্র রচনায় তার ব্যবহার লক্ষ্য করা গেছে, যেমন নৈবেদ্য কাব্যগ্রন্থের 52 ও 72 সংখ্যক কবিতা। ভীষণ ইম্পর্টেন্ট যে এই কাহিনীটি রবীন্দ্রনাথ আর কোন কবিতায় ব্যবহার করেছেন বা কোন কাব্যে ব্যবহার করেছেন। তাহলে আমরা নৈবেদ্য কাব্য পেয়ে গেলাম এবং কত সংখ্যক কবিতা? 52 এবং 72। পরীক্ষা দিতেই পারে যে আপনাদের নৈবেদ্য কাব্যের কত নম্বর কবিতায় রবীন্দ্রনাথ এই অচলায়তন নাটকের কাহিনী তিনি উপস্থাপন করেছেন। এছাড়া কি শান্তিনিকেতন ভাষণমালায় তিনি শান্তিনিকেতন যে ভাষণমালাও সেখানেও তিনি ব্যবহার করেছেন। আরেকটি দেখিনি, সমকালে বা অব্যবহিত পূর্বে রচিত কোনো কোনো প্রবন্ধে, কোন কোন প্রবন্ধে? যে সামঞ্জস্য, কর্মযোগ ও ব্রাহ্ম সমাজের সার্থকতা প্রভৃতিতে অচলায়তনের ভাব পটভূমির সন্ধান পাওয়া যায়। অর্থাৎ রবীন্দ্রনাথের কিছু কিছু প্রবন্ধ, যেমন সামঞ্জস্য, কর্মযোগ এবং ব্রাহ্ম সমাজের সার্থকতা, এই প্রবন্ধেই কিন্তু আমরা এই নাটকের বিষয়বস্তু সম্পর্কে বা ভাব পটভূমির সন্ধান পাচ্ছি আমরা। অচলায়তন নাটকের প্রকাশকাল 1318 বঙ্গাব্দে প্রবাসীর আশ্বিন সংখ্যায় অচলায়তন প্রকাশিত হয়। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটি। আমরা আরও তথ্য দেখে নেব। দেখুন, কবি নাটকটি লিখে কত পারিশ্রমিক পান? সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথকে পারিশ্রমিক বাবদ 200 টাকা। উৎসর্গ এবং উৎসর্গপত্র, এটি যেহেতু যারা নেট দিচ্ছেন এটি ভীষণ ইম্পর্টেন্ট, কাকে উৎসর্গ করে পরীক্ষায় আসে। পত্রিকাতে প্রকাশকালে নাটকটি ঐতিহাসিক যদুনাথ সরকারকে উৎসর্গ করা হয়। উৎসর্গপত্রের লেখা ছিল, কি লেখা ছিল? যে আন্তরিক শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এই অচলায়তন নাটকখানি অধ্যাপক শ্রীযুক্ত যদুনাথ সরকার মহাশয়ের নামে উৎসর্গ করিলাম 15 আষাঢ় 1318। তবে এখানে শিলাইদহ শব্দটি আমি ব্যবহার করিনি। এই জিনিসটা আপনারা উৎসর্গপত্রটি একেবারে ভিডিও শেষে আপনারা ছবি আকারে দেখতে পাবেন, ওখানে আমি আলোচনা করছি। শুধু তাই না, আরও অনেক কিছু আছে, ছবি আপনারা দেখে নিতে পারবেন। তবে প্রকাশকালে নাটকটি যদুনাথ সরকারকে উৎসর্গ করার আর উল্লেখ থাকলেও আশ্চর্য বিষয়, গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার সময় উৎসর্গপত্রটি মুদ্রিত হয়নি। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। গ্রন্থাকারে কবে প্রকাশিত হয়? অচলায়তন নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয় শুক্রবার 17 শ্রাবণ 1319, ইংরেজি 2 আগস্ট 1912 প্রবাসী পত্রিকায়। এবার আমরা দেখে নেব যে এর আখ্যাপত্রটি কেমন ছিল। অচলায়তন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, মূল্য 80, মানে 12 আনা। পরের পৃষ্ঠায় লেখা ছিল 55 অপার, চিতপুর রোড, কলকাতা আদি ব্রাহ্ম সমাজ যন্ত্রে শ্রী রণগোপাল চক্রবর্তীর দ্বারা মুদ্রিত ও প্রকাশিত। পৃষ্ঠা সংখ্যা 2+138, অর্থাৎ 140টি পৃষ্ঠা রয়েছে, মুদ্রণ সংখ্যা 1000। অচলায়তনের নাট্য রূপান্তর। অচলায়তন প্রকাশের 6 বছর পরে 1324 বঙ্গাব্দের শেষ দিকে সহজ অভিনয়যোগ্য করবার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ নাটকটির কিছু পরিবর্তন ও বর্জন করে গুরু শিরোনামে রূপান্তরিত করেন। অর্থাৎ ভীষণ ইম্পর্টেন্ট যে রবীন্দ্রনাথ কত বছর পরে এই নাটকটির নাট্য রূপান্তর ঘটাচ্ছেন এবং কেন করছেন? যে সহজ অভিনয়যোগ্য করবার জন্য তিনি কিছু কিছু বাদ দিচ্ছেন, কিছু কিছু যোগ করছেন, করে গুরু শিরোনামে কিন্তু প্রকাশ করছেন।
কবি ভূমিকায় কি লিখেন এই নাটকটির, যে সহজে অভিনয়যোগ্য করিবার অভিপ্রায়ে অচলায়তন নাটকটি গুরু নামে এবং কিঞ্চিত রূপান্তরিত এবং লঘু আকারে প্রকাশ করা হইল। ভূমিকায় এই কথাটা লেখা আছে। অচলায়তন নাটকের রূপান্তরগুলি দেখিনি, কি কি এখানে রূপান্তর ঘটিয়েছে, যে অচলায়তনের 6টি দৃশ্যের সংক্ষিপ্ত হয়ে, মানে 6টি দৃশ্য সংক্ষিপ্ত হয়ে গুরুতে 4টি দৃশ্যে পরিণত হয় এবং কয়েকটি গান এবং দীর্ঘ সংলাপগুলি বাদ যায়। সোনপাংশ নামক জুনক এ পরিবর্তিত হয়ে যবন বা ইউরোপীয় ভাবধারার সঙ্গে যোগ সাজুজ্য রচনা করেন। এইগুলো আমরা পেয়ে যাচ্ছি রূপান্তরগুলো। এখানে পরীক্ষা দেয় যে অচলায়তন নাটকটি যখন গুরু নাটকে পরিণত হচ্ছে তখন কয়টি দৃশ্য পরিণত হচ্ছে, 4টি। এছাড়া আরও অনেক কিছু আমরা এখানে পেয়ে গেলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। তো যাই হোক, আরও বিষয় আমরা দেখে নিই, যে অচলায়তন নাটকের মন্ত্রগুলির নাম দেখে নিই। দেখুন, মৃত্যু ভয় 1 নম্বর মন্ত্র, মৃত্যু ভয়, এটি হচ্ছে অমিতায়ু ধারিণী এই যে নামে। শত্রু ভয় মহা সহস্র প্রমোদিনী এই নামে। ঘরের ভয় গৃহমাতৃকা। বাইরের ভয় অভয়ঙ্করী। সাপের ভয় মহাময়ূরী। বজ্র ভয় বজ্র গান্ধারী। ভূতের ভয় চণ্ড ভট্টারিকা। আর চোরের ভয়টা হরাহর হৃদয়। এই যে হৃদয়া, এইটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে আপনাদের নেটের জন্য, নেটের সিলেবাসে ভীষণ ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় ভীষণ। অভিনয়, নাটকটি প্রথম অভিনয় হয় 1321 বঙ্গাব্দে, মানে ইংরেজি এপ্রিল 1914। তবে এখানে আমরা দেখে নেব যে এই নাটকে রবীন্দ্রনাথ অভিনয় করেন অদিনপূর্ণ, দীনেন্দ্রনাথ ঠাকুর পঞ্চক চরিত্রে এবং জগদানন্দ রায় সেজেছিলেন মহাপঞ্চক চরিত্রে। আবার পিয়ারসন সাহেব সোনপাংশু চরিত্রে অভিনয় করছেন। ভীষণ ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ কোন চরিত্রে অভিনয় করছেন, দীনেন্দ্রনাথ ঠাকুর কোন চরিত্রে অভিনয় করছেন, জগদানন্দ রায় কোন চরিত্রে, এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট পিয়ারসন সাহেব, কারণ একটু ব্যতিক্রমী একজন ইংরেজ ব্যক্তি, তো এরকম পরীক্ষা আসতে পারে। আচ্ছা, অচলায়তন নাটকের গানের সংখ্যা, এই নাটকের গানের সংখ্যা 23টি গানে কিন্তু প্রবাসী পত্রিকায় 1318 সংখ্যায় প্রকাশিত হচ্ছে। এর মধ্যে একটি মাত্র গান, আমরা চাষ করি আনন্দে, গানটি কিন্তু প্রবাসী পত্রিকা ছাড়াও কার্তিক 1318 সংখ্যায় অধুনালুপ্ত সুপ্রভাত বলে একটি পত্রিকা আছে, সেই পত্রিকায় পুনর্মুদ্রিত হচ্ছে। এবার আমরা জেনে নেব গানগুলির সম্পর্কে, প্রত্যেকটা গান সম্পর্কে আমরা দেখে নিই। প্রথম গান, নাটকে যদি প্রথম গান প্রশ্ন আসে তাহলে দেখে নিচ্ছি যে তুমি ডাক দিয়েছো কোন সকালে, একটি গান। প্রথম দৃশ্যে পঞ্চকের গানটি কে গান করছেন, যে প্রথম দৃশ্যে পঞ্চক, গানের ছত্র সংখ্যা কত 18, এবং এই গানটি কিন্তু প্রথমে উল্লেখ করা আছে প্রবাসী পত্রিকায়, আপনারা একটু দেখে নেবেন প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হচ্ছে কোন সংখ্যায়, আশ্বিন সংখ্যায়। এবং কি সুধাময়ী মুখোপাধ্যায় গানটির ইংরেজি তর্জমা করছেন, যে নোস হোয়েন ইউ কল্ড মি, এবং এই গানটির ইংরেজি অনুবাদও করছেন কিন্তু কেতকী কুশারি ডাইসন। এখানে ইংরেজিগুলোও আমরা পেয়ে যাব। রবীন্দ্রনাথ অনেক গানগুলোর ইংরেজি অনুবাদ করছেন, পরীক্ষা আসতে পারেন এটা সিলেবাসে। এর মধ্যে হয়তো 4টের মধ্যে একটু দিয়ে দিল যে এটা রবীন্দ্রনাথ কোন নাটকটি ইংরেজি অনুবাদ করেছেন, বা এরকম হতে পারে 3টে গান দিয়ে দিল, একটা দিল না যে রবীন্দ্রনাথ কোন নাটকটিতে ইংরেজি, মানে কোন গানটির ইংরেজি অনুবাদ করেননি। দ্বিতীয় নম্বর গান দেখি, দূরে কোথায় দূরে দূরে, এটিও কিন্তু প্রথম দৃশ্যে পঞ্চকের গান এবং ছত্র সংখ্যা 8, এটিও কিন্তু প্রবাসী আশ্বিন সংখ্যায় প্রকাশিত হচ্ছে। তৃতীয় গান, এ পথ গেছে কোনখানে গো কোনখানে, এটি দ্বিতীয় দৃশ্যে পঞ্চকের গান, ছত্র সংখ্যা 10, এটিও কিন্তু আশ্বিন সংখ্যায় প্রকাশিত হচ্ছে। এখানে কোন দৃশ্যে অভিনয়, কে কার কণ্ঠে গান, এগুলো কিন্তু উল্লেখ আছে, মেনশন করা আছে, কারণ আপনাদের পরীক্ষা আসতে পারে। এরপরে দেখুন, আমরা চাষ করি আনন্দে, দ্বিতীয় দৃশ্যে প্রথম সোনপাংশুর গান, এটি কিন্তু ছত্র সংখ্যা হচ্ছে 8, এবং এই গানটি একমাত্র বিশেষত্ব, কারণ সব গানগুলো প্রবাসী পত্রিকায় প্রকাশিত হলেও এই একমাত্র গান কিন্তু দেখুন সুপ্রভাত পত্রিকায় কিন্তু পুনর্মুদ্রণ হচ্ছে। ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের কাছে এটি হতে পারে, যে 23টি গানের মধ্যে 22টি গান, মানে 23টি গানই প্রবাসীতে, কিন্তু একটি গান কিন্তু পুনর্মুদ্রণ হচ্ছে কোথায়, সুপ্রভাত পত্রিকা, এটি ভীষণ ইম্পর্টেন্ট। তবে 1319 বঙ্গাব্দের বৈশাখে শিলাইদহে রবীন্দ্রনাথ ইংরেজিতে তর্জমা করছেন দ্য সান সাইন্স দ্য রেইন পোর্টস ডাউন ইন শাওয়ার্স, এই ইংরেজি নামে তিনি অনুবাদ করছেন রবীন্দ্রনাথ। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, এটি কিন্তু দ্বিতীয় দৃশ্যের তৃতীয় সোনপাংশুর গান, ছত্র সংখ্যা 10, এটিও প্রবাসী আশ্বিন সংখ্যায় প্রকাশিত হচ্ছে। তারপরে দেখুন, সব কাজে হাত লাগাই মোরা সব কাজেই, এটি দ্বিতীয় দৃশ্যে সোনপাংশু দলের গান, ছত্র সংখ্যা 11। আর কিছু এখানে একটু দেখে নিন আপনারা, সব কিছু পড়ছি না। দেখুন, রবীন্দ্রকৃত ইংরেজি তর্জমা এভরি ওয়ার্ক উই টেক ইন হ্যান্ড, এটা রবীন্দ্রনাথ ইংরেজি অনুবাদ করছেন। পরে 7 নম্বর গান দেখুন, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, দ্বিতীয় দৃশ্যে পঞ্চকের গান এবং ছত্র সংখ্যা 13, এবং এটিও প্রবাসী পত্রিকায় প্রতিমা বোস এই অনুবাদ করছেন। দেখে নিচ্ছেন আপনারা, দেখে নিন কী নামে।
এরপর হচ্ছে আবার এই গানটি কিন্তু ভীষণ বিশেষত্ব, কারণ দাসের দেশ নাটকেও গানটি সংযোজিত, ভীষণ ইম্পর্টেন্ট। যে এই নাটকের হয়তো পরীক্ষা দিল 4-5টা গান, তার মধ্যে বললো যে কোন গানটি দাসের দেশ নাটকে কিন্তু সংযোজিত হয়েছে। শুধু তাই নয়, দেখুন এখানে আরও একটি বিশেষত্ব, যে আবার উত্তম কুমার সুপ্রিয়া চৌধুরী অভিনীত, সুবোধ ঘোষ রচিত শুনো বড় নারী কাহিনী চিত্রে নায়িকা কণ্ঠে কিন্তু এই গানটি গাওয়া হয়েছে। তাহলে কোন গানটি আমরা পেয়ে যাচ্ছি দেখুন একবার, যে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। শুধু তাই না, বর্তমানে তো এই গানটি অসংখ্য সিনেমায় ব্যবহৃত হয়েছে, তার মধ্যে তখনকার দিনে উত্তম এবং সুপ্রিয়া দেবীর যে চৌধুরী তার অভিনীত যে শুনো বড় নারীর কাহিনীতে ব্যবহৃত হয়েছে। এই একদা মোদের হাজার মানুষ, এটি দ্বিতীয় দৃশ্যের প্রথম শোন পাংশুর গান, ছত্র সংখ্যা 20, প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে। কবি এর ইংরেজি তর্জমা করেছেন, দেখুন, হি ইজ এ থাউজেন্ড উইংস ইজ ইন অন আওয়ার এল্ডার ব্রাদার, এই নামে। তারপর দেখুন যা হবার তা হবে, দ্বিতীয় দৃশ্যে দাদা ঠাকুরের গান, ছত্র সংখ্যা 4, প্রবাসী পত্রিকাটি আশ্বিন 13-18 প্রকাশিত হচ্ছে। আমি কারে ডাকি গো, 10 নম্বর গান, দ্বিতীয় দৃশ্যে পঞ্চকের গান, ছত্র সংখ্যা 16, এটিও কিন্তু প্রবাসী আশ্বিন 13-18 প্রকাশিত হচ্ছে। বুঝি এলো ওরে প্রাণ, 11 নম্বর গান, দ্বিতীয় দৃশ্যে দাদা ঠাকুরের গান, ছত্র সংখ্যা 5। তবে এখানে আমি একটু নির্দিষ্ট করে কার কণ্ঠে কটি এখন উল্লেখ করিনি। দেখুন 12 নম্বর গান, আজ যেমন করে গাইছে আকাশ, এই গানটি এটিও কিন্তু পঞ্চকের গান, দ্বিতীয় দৃশ্যে ব্যবহৃত হয়েছে। তবে মোহিত চক্রবর্তী এই গানটির একটি ইংরেজি তর্জমান করেছেন, টিউন ওয়ান অ্যাজ দ্য স্কাই ইজ সিঙ্গিং। পরের গান দেখুন 13 নম্বর, হারে রে 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 রে, এটি হচ্ছে দ্বিতীয় দৃশ্যে পঞ্চকের গান, ছত্র সংখ্যা 15, এটিও কিন্তু প্রবাসী পত্রিকা আশ্বিন 1318। এই আশ্বিন 1318 সংখ্যায় কিন্তু সবথেকে বেশি রবীন্দ্রনাথের এই গান ব্যবহৃত হয়েছে। দেখুন কবিকৃত ইংরেজি তর্জমা, ফ্রি মি অ্যাজ ফ্রি আর দ্য বার্ডস অফ দ্য ওয়াইল্ডস, এই যে গান ইংরেজি অনুবাদ করছেন, দেখুন ওরে 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 আমার মন মেতেছে, এটি কিন্তু তৃতীয় দৃশ্যে পঞ্চকের গান, ছত্র সংখ্যা 10 এবং একই তারিখে প্রকাশিত হচ্ছে, আর উল্লেখ করলাম না। 15 নম্বর, এই মৌমাছিদের ঘর ছাড়া কে করেছে রে, এই যে চতুর্থ দৃশ্যে পঞ্চকের গান এবং ছত্র সংখ্যা 8 এবং আশ্বিন এটি প্রকাশিত। রবীন্দ্রনাথ কিন্তু এটিও 1319 বঙ্গাব্দের বৈশাখে শিলাইদহ থেকে তিনি এটির ইংরেজি তর্জমা করছেন। নাম কি দেখুন, এটু একটু আপনারা দেখে নিন, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বলে এখানে আলোচনা এটা বললাম না। এরপর দেখুন 16 নম্বর, ও অকুলের কুল ও অগতির গতি, দেখুন এটি চতুর্থ দৃশ্যে প্রথম দর্শকের গান, কিন্তু ছত্র সংখ্যা 8 এবং একই প্রকাশকাল। তারপর 17 নম্বর গান দেখুন, আমরা তারেই জানি সাথের সাথী, এটি হচ্ছে চতুর্থ দৃশ্যের দর্ভক দলের গান, ছত্র সংখ্যা 12, এটিও একই তারিখে প্রকাশিত হচ্ছে এবং 1319 বঙ্গাব্দের বৈশাখে শিলাদহ থেকে কিন্তু রবীন্দ্রনাথ অনুবাদ করছেন, কি নামে, উইথ হিজ মর্নিং সংস হি নক্স অ্যাট আওয়ার ডোরস ব্রিঙ্গিংস অ্যাজ গ্রেটিংস অফ সানরাইজ। এরপর দেখুন 18 নম্বর, সকল জনম ভরে, এটি চতুর্থ দৃশ্যে পঞ্চকের গান, ছত্র সংখ্যা 16, এটি একই তারিখেই প্রকাশিত হচ্ছে। তারপরে 19 নম্বর গান, উতল ধারা বাদল ঝরে, এটি চতুর্থ দৃশ্যে দ্বিতীয় দর্শকের গান এবং ছত্র সংখ্যা 28 এবং একই তারিখে প্রকাশিত, আর আলোচনা করলাম না। 20, আলো আমার আলো গো, এটি হচ্ছে পঞ্চম দৃশ্যে প্রথম বালকের গান, ছত্র সংখ্যা 24 এবং এটি হচ্ছে প্রবাসী আশ্বিন 1318 সংখ্যায় একই তারিখে 1319 বঙ্গাব্দে বৈশাখে শিলাইদহ থেকে রবীন্দ্রনাথ এই গানটির কিন্তু ইংরেজি অনুবাদ করছেন। শুধু তাই নয়, অরুণা চক্রবর্তীও এই গানটির অনুবাদ করছেন। শুধু তাই নয়, এই গানটি কিন্তু অনেক সিনেমায় কিন্তু ব্যবহৃত হয়েছে, আপনারা জানেন। 21 নম্বর গান দেখুন আপনারা, যিনি সকল কাজের কাজই মোরা, এটি হচ্ছে পঞ্চম দৃশ্যে শোন পাংশু দলের গান, ছত্র সংখ্যা 16, একই তারিখে প্রকাশিত, একই তারিখেই রবীন্দ্রনাথ গানটির ইংরেজি তর্জমা করছেন। দেখুন 1319 বঙ্গাব্দে এই সময় কিন্তু অনেকগুলো গান অনুবাদ করছেন, কিন্তু শুধু মাসের চেঞ্জ হচ্ছে, এবং অঞ্জলি সরকারও এই গানটির অনুবাদ করছেন। 22 নম্বর গান, আমি যে সব নিতে চাই সব নিতে ধাইরে, এটি হচ্ছে ষষ্ঠ দৃশ্যে পঞ্চকের গান এবং 11টি ছত্র রয়েছে এবং রবীন্দ্রনাথ এই গানটির অনুবাদ করেছে, আই মাস্ট হ্যাভ অল আই ক্যান নট রেস্ট, এই নামে। 23 নম্বর গান, আর নহে আর নয়, এটি হচ্ছে ষষ্ঠ দৃশ্যে পঞ্চকের গান, ছত্র সংখ্যা 16, এটি রবীন্দ্রনাথ অনুবাদ করছেন, মাই বন্ডস আর কাট মাই টেবেটস আর পেন্ট, এই যে এই নামে। তবে কোন দৃশ্যে কটি গান আছে আমরা এবার একটু জেনে নেব। তবে আপনাদের কাছে একটা জিনিস জেনে নেওয়ার আগে দেখে নিই যে প্রথম এবং শেষ গানটি অবশ্যই আপনারা মনে রাখবেন।
এবং সবথেকে বেশি হচ্ছে কারা কতটা গান করছে, কাদের কণ্ঠে ঘটে, যে পঞ্চকটে গান করছে, এইগুলো একটু আপনাদের জেনে রাখার দরকার, কারণ যেহেতু নেটের সিলেবাসে কখন দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এরপর আমরা দেখে নেব যে কোন দৃশ্যে কটি গান আছে। দেখুন, প্রথম দৃশ্যে 2টি, দ্বিতীয় দৃশ্যে 11টি, তৃতীয় দৃশ্যে 1টি, চতুর্থ দৃশ্যে 6টি, পঞ্চম দৃশ্যে 2টি, ষষ্ঠ দৃশ্যে আপনার 2টি। সবচেয়ে বেশি গান ব্যবহৃত হচ্ছে দ্বিতীয় দৃশ্যে 11টি এবং কম হচ্ছে গান ব্যবহৃত হচ্ছে তৃতীয় দৃশ্যে 1টি। এটা আপনাদের জানার জন্য দেওয়া হলো, কখন পরীক্ষা আসতেই পারে। প্রতিক্রিয়া, এই নাটকটি যখন প্রকাশিত হচ্ছে তখন কি প্রতিক্রিয়া হচ্ছে। দেখুন, এই নাটকটির বিরুদ্ধে সমালোচনা করছেন ললিত কুমার বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ললিত কুমারকে একটি দীর্ঘ পত্র দেন, যেটি আর্যাবর্ত পত্রিকায় প্রকাশিত। এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কখনো কখনো যে পত্রিকা কোন পত্রিকায় দেয় এবং রবীন্দ্রনাথ কিন্তু সেটা দিচ্ছে। এবার কিছু আমরা তথ্য জেনে রেখো, অর্থাৎ কী কী জানবো আমরা দেখে নিই। যে এই নাটকের প্রথম সংলাপ বা বক্তা হলেন মহাপঞ্চক। এই নাটকের শেষ সংলাপের বক্তা হচ্ছে পঞ্চক। নাটকটি রবীন্দ্রনাথ শিলাইদেহে বসে লিখছেন। রবীন্দ্রনাথের জীবিত গেলে নাটকটির 3টি সংস্করণ প্রকাশিত হচ্ছে। নাটকটি রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং এই নাটকটির জন্য রবীন্দ্রনাথ কিন্তু 200 টাকা পাচ্ছেন। এই নাটকটির বিরুদ্ধে সমালোচনা করছেন ললিত কুমার বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ললিত কুমারকে একটি দীর্ঘ পত্র দেন এবং যেটি আর্যাবর্ত পত্রিকায় মুদ্রিত হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট যে রবীন্দ্রনাথ যে পত্রিকায় মানে ললিত কুমার উত্তর দিচ্ছেন সেটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রমথনাথ বিশি পঞ্চক ও মহাপঞ্চক চরিত্র দুটিকে রূপকারুড়ো বলেছেন। এই নাটকের আরম্ভ গ্রীষ্মকালে এবং শেষ হয়েছে বর্ষাকালে। এবং আরেকটি তথ্য দেখে নিন, আশ্বিন থেকে কার্তিক 1324 সংখ্যায় সবুজ পত্রে আমার ধর্ম, যেটি আত্মপরিচয় বলে একটি তার প্রবন্ধ গ্রন্থের একটি অন্তর্গত আমার ধর্ম প্রবন্ধে অচলায়তন প্রসঙ্গে রবীন্দ্রনাথ কিন্তু আলোচনা করছেন। এটি আসতে পারে পরীক্ষায়। এরপর আমরা দেখি যে সোন পাংশু আক্ষরিক অর্থে কি অর্থ, যে যাহারা গায়ে মাটি মাখে। আর সুত সোম আক্ষরিক অর্থে কি, সোম সেবনকারী। নাটকের শেষ গানটি হলো আর নহে আর নয়, আর নাটকের প্রথম গান হলো তুমি ডাক দিয়েছ কোন সকালে। এই যে অসংখ্য তথ্য আলোচনা করলো, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আরও কি আছে দেখে নিই। এই নাটকটি সম্পর্কে বিখ্যাত সমালোচকরা কি বলছেন দেখুন, যে তাসের দেশ অচলায়তন নাটকের ছোট সংস্করণ। কি বলছেন, রবীন্দ্রনাথ গ্রন্থে সুবোধচন্দ্র সেনগুপ্ত বলছেন। দ্বিতীয়টি কি দেখুন, যে রবীন্দ্রনাথের নাট্য রচনার মধ্যে অচলায়তন বোধ করি সর্বাপেক্ষা সুসংহত, সর্বাপেক্ষা সুমিত এবং সর্বাধিক শিল্পোজ্জ্বল। সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস 4th খণ্ডে এই কথাটি বলছেন। আরেকটি দেখি, যে দাদা ঠাকুর চরিত্রটি সাংকেতিক, ইহা যেন একটি ভাব। রবীন্দ্রনাট্য প্রবাহ, দ্বিতীয় প্রমথনাথ বিশি বলছেন। 4 নম্বরটি দেখুন, অচলায়তনে অদিনপূর্ণ নামক যে একটি চরিত্র আছে তাহা রবীন্দ্রনাথের এখানে নূতন যোজনা, তবে এই নামটিও বৌদ্ধ সাহিত্য হইতে গৃহীত। বোধিসত্ত্বাবধান কল্পলতায় এই নামে একটি কাহিনী আছে। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস 1ম খণ্ড, আশুতোষ ভট্টাচার্য বলছেন। তারপর দেখি 1300 সালে প্রকাশিত রবীন্দ্রনাথের সোনাতরী নামক কাব্যগ্রন্থে দেওল নামে একটি কবিতায় এই নাটকের ভাবটি সর্বপ্রথম প্রকাশ পায়। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস 1ম খণ্ড, আশুতোষ ভট্টাচার্য এই কথা বলছেন। এবার কিছু আমরা ছবি যা আপনাদের উপকারে আসতে পারে, প্রচ্ছদের ছবি দেখে নেব, উৎসর্গপত্র দেখে নেব, প্রথম এবং শেষ বক্তার কে তারও ছবি দেখে নিই। দেখুন, এটা অচলায়তন নাটকের প্রথম এই ছবিটি কিন্তু দেখুন কোথা থেকে প্রকাশিত হচ্ছে, কি লেখা আছে। আর এখানে দেখুন প্রকাশকাল কবে, মুদ্রণ কবে হচ্ছে সেই সম্পর্কে লেখা আছে এবং কোথা থেকে প্রকাশনী কারা এসব লেখা আছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ যে উৎসর্গ করছেন সেই উৎসর্গপত্রের ছবি। দেখুন, আন্তরিক শ্রদ্ধা আর নিদর্শন স্বরূপে এই অচলায়তন নাটকখানি অধ্যাপক শ্রীযুক্ত যদুনাথ সরকার মহাশয়ের নামে উৎসর্গ করিলাম। কত তারিখে, ভীষণ ইম্পর্টেন্ট, এবং কোথা থেকে এটি আসতে পারে নেটের পরীক্ষায়। এরপর আমরা দেখিনি এই যে প্রথম শুরু হচ্ছে এবং এদের সম্পর্কে একটু, যেহেতু গান, এবং প্রথম বক্তা হচ্ছে কিন্তু মহাপঞ্চক বলা হয়েছে এবং শেষ বক্তা দেখুন এটা হচ্ছে পঞ্চক, অর্থাৎ এটি প্রথম পেজ এবং এটি হচ্ছে শেষ পেজ। মোটামুটি এই যে বিষয়টি আলোচনা করা হলো, যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে, আপনারা নেটের ওপরে সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।